This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এখন বিবাদীবাগের লাইসেন্স প্রাপ্ত অস্ত্রের দোকানের সঙ্গে এবার মুঙ্গের যোগ পাওয়া যাচ্ছে। আবার মুঙ্গের যোগ, এবারে অস্ত্রের দোকানের সঙ্গে মুঙ্গের যোগ পাওয়া যাচ্ছে। বিবাদীবাগের দোকান থেকে যে কার্তুজ পাচার হয়েছে তার জন্য উপযুক্ত পিস্তল তৈরি হতো মুঙ্গেরে। বিস্ফোরক তথ্য এবার তদন্তকারীদের হাতে। আর আপনাদের আরও একবার জানিয়ে দিই, বিবাদীবাগের লাইসেন্স প্রাপ্ত অস্ত্রের দোকানের সঙ্গে মুঙ্গের যোগ। বিবাদীবাগের দোকান থেকে যে কার্তুজ পাচার হয়েছে তার জন্য উপযুক্ত পিস্তল তৈরি হতো মুঙ্গেরে। বিস্ফোরক তথ্য তদন্তকারীদের হাতে রয়েছে। কার্তুজের ডিল নিশ্চিত হতেই পিস্তল তৈরির অর্ডার যেত মুঙ্গেরে। সরাসরি কথা বলবো আমাদের সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, আবার একটা চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। দেখো, ইতিমধ্যেই যে চারজনকে এসটিএফ এর গোয়েন্দারা গ্রেপ্তার করেছে তাদের মধ্যে জয়ন্ত দত্ত, তিনি বিবাদীবাগের এই যে লাইসেন্সপ্রাপ্ত বিপণী রয়েছে এই বিপণীর প্রায় দীর্ঘ 20-22 বছরের কর্মী, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। আর এই জয়ন্ত দত্তর হাত ধরেই কিন্তু এই দোকান থেকে বাইরে অর্থাৎ বেআইনি যারা অস্ত্র কারবারিরা রয়েছেন তাদের কাছে পৌঁছে যেত কার্তুজ, ফ্যাক্টরিতে তৈরি হওয়া কার্তুজ, এবং সেক্ষেত্রে এই কার্তুজ ব্যবহার হতো কোথায়। এবং আমরা এখনো পর্যন্ত যেটা এসটিএফ সূত্রে জানতে পারছি যে এই লাইসেন্সপ্রাপ্ত শপ থেকে বা দোকান থেকে কার্তুজ বাইরে কারবারিরা হাতে পাবে সেই বিষয়টা নিশ্চিত হওয়ার পরেই কিন্তু নির্দিষ্ট বা উপযুক্ত যে আগ্নেয়াস্ত্র সেই আগ্নেয়াস্ত্র মুঙ্গেরে অর্ডার দেওয়া হতো। এমনকি সেই আগ্নেয়াস্ত্র এসে পৌঁছানোর পর সেই আগ্নেয়াস্ত্র এবং এই যে কার্তুজ সেগুলো বেআইনিভাবে বিক্রি করা হতো, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এবং ইতিমধ্যেই এই যে বিপণী সেই বিপণী কিন্তু এসটিএফ এর তরফ থেকে সিল করে দেওয়া হয়েছে এবং এখানকার যে রেজিস্টার সেই রেজিস্টার খতিয়ে দেখার পরে রেজিস্টারে যে স্টক রয়েছে তার সঙ্গে বাস্তবে স্টকের কিন্তু বিস্তর গরমিল রয়েছে। এবং সেখান থেকেই তদন্তকারীরা যেটা মনে করছেন যে দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই কিন্তু এই কারবার চলছে। তবে যেটা সব থেকে চাঞ্চল্যকর এখনো পর্যন্ত আমরা যেটা এসটিএফ সূত্রে জানতে পারছি যে এই দোকান থেকে কার্তুজ পাওয়ার বিষয়টা অস্ত্র কারবারিরা যখন নিশ্চিত করতে পারতেন, অর্থাৎ জয়ন্ত দত্তর হাত ধরে এখান থেকে কার্তুজ বাইরে পৌঁছবে সেই বিষয়টা নিশ্চিত হওয়ার পরেই কিন্তু নির্দিষ্ট বা উপযুক্ত যে আগ্নেয়াস্ত্র সেই আগ্নেয়াস্ত্রের জন্য বরাত দেওয়া হতো মুঙ্গেরে। এমনকি অনেক ক্ষেত্রেই এ ধরনের বরাত মুঙ্গেরে গেছে এখান থেকে কার্তুজ পাওয়ার বিষয়টা নিশ্চিত হওয়ার পরেই, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। রনিপা, বেশ, অনেক ধন্যবাদ তোমায়, তুমি নজর রাখো। আর এই মুহূর্তে চাঞ্চল্যকর খবরে আমরা নজর রেখেছি কার্নিং এর কার্তুজ কাণ্ড। সেখানে চাঞ্চল্যকর তথ্য, একের পর এক তথ্য সামনে আসছে। দেখুন, বৈধ কার্তুজের কোটাতেই চলছিল অবৈধ কারবার, অর্থাৎ যে কার্তুজগুলো বৈধ কোটাতে রয়েছে সেগুলো দিয়েই অবৈধ কারবার। কিভাবে চলছিল এই অবৈধ কারবার জানবো, আমাদের সহকর্মী সুজয় রয়েছে আমাদের সঙ্গে। সুজয়ের কাছ থেকে ডিটেলস জানবো। দেখো, যে কার্তুজগুলি উদ্ধার হয়েছে সেগুলি .32 করে পিস্তলে ব্যবহার করার, এবং যেটা এসটিএফ সূত্রে জানা যাচ্ছে যে প্রত্যেকটি অস্ত্রের ক্ষেত্রে কিন্তু একটা কোটা থাকে এই ধরনের বৈধ অস্ত্রের ক্ষেত্রে, এবং এক্ষেত্রে বছরে 50টি করে আগ্নেয়াস্ত্রে 50টি করে কার্তুজ বৈধভাবে কেউ কিনতে পারে, এবং সেটা 50 থেকে কখনো কখনো বিশেষ ক্ষেত্রে 200 পর্যন্তও কার্তুজ কেনা যায়। আর এখানেই হতো গরমিলটা, অর্থাৎ যিনি বৈধ লাইসেন্স হোল্ডার তিনি যদি 10টি কার্তুজ কেনেন খাতায় কলমে, তার ক্ষেত্রে দেখিয়ে দেওয়া হতো কখনো 50, কখনো 60। এই অতিরিক্ত 30 বা 40ই কিন্তু দোকানের ডিলারের মারফত, এই ডিলারের সঙ্গে যুক্ত যে গ্রেফতার হয়েছে তার মারফত বাইরে চলে আসতো, এবং সেগুলি 120 টাকায় কেনা হতো বলে খাতায় কলমে দেখানো হতো। আর খোলা বাজারে অস্ত্র কারবারিদের কাছে সেই কার্তুজগুলি বিক্রি হতো 500 থেকে 600 টাকা, অর্থাৎ বুঝতে পারছো যে কয়েক গুণ বেশি দামে এই অস্ত্র কারবারিদের কাছে বিক্রি করা হতো, তেমনটাই এসটিএফ এর গোয়েন্দারা জানতে পেরেছেন। এবং মূলত দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায় এই কার্তুজগুলি পৌঁছে যেত। বিভিন্ন এজেন্ট ছিল, অর্থাৎ ডিলারের কাছ থেকে বেরোনোর পর পৌঁছতো দক্ষিণ 24 পরগনার যে মূল এজেন্ট তার কাছে, সেখান থেকে 10টি 15টি যেরকম প্রয়োজন বা যেরকম অস্ত্র কারবারিরা অর্ডার দিত সেরকমই কিন্তু এরকম এজেন্ট মারফত পৌঁছে যেত তাদের কাছে। এইভাবেই কারবারটা চলতো বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন বেঙ্গল এসটিএফ গোয়েন্দারা। রনিপা, বেশ, অনেক ধন্যবাদ তোমায়, তুমি নজর রাখো। আপনাদের আরো একবার জানিয়ে দিই, ক্যানিং এর এই যে কার্তুজ কাণ্ড সেখানে কিন্তু একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য সামনে আসার এই মুহূর্তের খবর যে বৈধ যে কার্তুজ তার কোটাতে অবৈধ কারবার চলছিল। আমাদের সহকর্মী যেমন জানাচ্ছিলেন যে বিবাদীবাগের লাইসেন্সপ্রাপ্ত বন্দুকের ডিলারের কাছে গিয়েছিল এই কার্তুজ। এই যে উদ্ধার হওয়া কার্তুজ সেগুলো 190টা গুলি লাইসেন্সপ্রাপ্ত .32 বোরের পিস্তলের।
না, এটা তো যারা তদন্ত করছে STF ওয়েস্ট বেঙ্গল এই রেডটা করেছিল, ওরা আরও কাজ করছে এর উপর, ওরা একদম স্পেসিফিক বলতে পারবে। আমরা কিছু ইনফরমেশন ওদের সঙ্গে শেয়ার করেছি, ডিটেলসটা এই মুহূর্তে বলা মুশকিল আছে, কিন্তু STF ভালো বলতে পারবে। এই মুহূর্তে প্রাক্তন ডেপুটি কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ বাবু, TV9 বাংলায় আপনাকে স্বাগত। দেখুন, এই মুহূর্তে যে খবর আসছে যে বৈধ যে কার্তুজ তার কোটা, সেই কোটাতেই অবৈধ কারবার চলছিল এবং সেই কারবারের চিত্র আমাদের সহকর্মীরা তুলে ধরেছেন। কিন্তু এই কারবার চলছে, সেই কারবার চলবার পিছনে কারোর নজর নেই। পুলিশ প্রশাসন কি করছিল বা কি ধরনের এই ধরনের কারবার চলে কিভাবে? দেখুন, এটা এইরকম ঘটনা জেনারেলি আমরা সাধারণ অবস্থায় দেখতে পাইনি। আমরা যখন রেগুলার সার্ভিসে ছিলাম তখনও এরকম ঘটনা আমাদের চোখে আসেনি। কিন্তু এটা এই প্রথম একটা কথা বলে দিই যে STF যে ধরেছে এটা কিন্তু ধন্যবাদ প্রাপ্ত, এটা কিন্তু ফ্যাক্ট। আর একটা কথা বলি, এই যে ছদ্মের আড়ালে, একটা দোকানের আড়ালে এই যে যাদের কাছে এই গুলিগুলো বিক্রি করা হতো, অ্যামিনিশন বিক্রি করা হতো, এগুলো তো প্রত্যেকটাই তারা জানে যে এক একটা কার্তুজ মানে এক একটা লাইফ, জীবন। সুতরাং অ্যান্টি সোশ্যাল এবং ক্রিমিনালরা এটা যে কিনবে এবং বিক্রি করা হচ্ছে, তারা অবৈধ পারপাসে ব্যবহার করবে, ক্রাইমের জন্য ব্যবহার করবে, ইল্লিগাল পারপাসে ব্যবহার করবে, ইল্লিগাল আর্মস এর জন্য ব্যবহার হবে। তো এইগুলো প্রত্যেকটা জিনিসই জানতো, কিন্তু জানার পরেও কিন্তু তারা এটা করেছে। এরা কিন্তু যে না খেতে পেয়ে বলে যাচ্ছে তা নয়, অতি লোভ, এই লোভের জন্যই এটা হয়েছে। আরেকটা কথা বলি, এই যে দেখুন, আমিও এই ব্যাপারটা জানি খুব ভালো মতন, এই জন্য কারণ নানা রকম কার্তুজের ব্যাপারে আমাকে যেতে হয়। তো এই কার্তুজের ব্যাপারটাই বলি আপনাকে যে কার্তুজটা কিন্তু রেজিস্টার মেনটেন করতে হয় সবাইকে। ওখানে কিন্তু যেইখানটা দেখাচ্ছেন আপনি, আমি নাম উচ্চারণ করছি না, ওখানে কিন্তু আরসের জন্য একটা রেজিস্টার আছে, খুব বড় রেজিস্টার, বিশাল। এবং আপনি যে কটা গুলি নেবেন সেই কটা গুলি সই করে নিতে হবে আপনাকে, এবং ওই 40 পিস এরকম না, 40 পিসের এরকম কথাটা লিখতে হবে। 40 নয়, 04 নয়, 40 পিস মানে 40, FORTY এইরকম কথাগুলো লিখতে হয়। সুতরাং আমি অবাক হয়ে যাচ্ছি। বলছিলেন যে এই যে রেজিস্টার গুলো চেক করা হবে, এগুলোর উপরে কি পুলিশের নজরদারি থাকে? হ্যাঁ, থাকে তো, এটা থাকে, এবং প্রত্যেকটার জন্যই আর্মস অ্যাক্ট ডিপার্টমেন্ট থেকে এগুলো চেক করা হয়, এবং যারা আর্মস অফিসার ইন্সপেক্টররা রয়েছেন তারা এগুলো চেক করেন, একজন যারা আছেন DC রয়েছেন তারা চেক করেন, এবং তাদের পর্যাপ্ত পরিমাণে দেখা হয় যে আপনার কাছে এখন কত গুলি আছে। নানা বোরের গুলি হয়, তো একটা মাথায় রাখতে হবে যে নানা বোরের গুলি হয়, কোনোটা .32, কোনোটা .22, কোনোটা বন্দুকের গুলি, বড় লাল গুলিগুলো, বড় বন্দুকের গুলি, এগুলো প্রত্যেকটা নানা বোরের হয়। কত পিস আপনার বিক্রি হলো, কত পিস আপনি কোন কাকে বিক্রি করলেন, প্রত্যেকটা সই করে নিতে হয়, এবং তাদের আর্মস লাইসেন্সের নাম্বারটাও দিতে হয় ওখানে। বেশ, অর্থাৎ প্রত্যেকটা রেজিস্ট্রেশনে পুরো জিনিসটা পরিষ্কার করে লেখা থাকে, কিন্তু তার সত্ত্বেও এই ধরনের গন্ডগোল চোখে আসছে। অনেক ধন্যবাদ আপনাকে। সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বললাম এই মুহূর্তে আমরা। কিন্তু ক্যানিং এর এই যে কার্তুজ কাণ্ড, সেখানে কিন্তু একটার পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। কলকাতার বন্দুকের দোকানের মালিককে এবার তলব করা হলো এই কাণ্ডে। আগামীকাল সকাল 10:30টার সময় জিজ্ঞাসাবাদের জন্য তলব STF এর। দোকানের শেষ 5 বছরের স্টক খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে দোকানদারের কিছু রেজিস্টার বাজেয়াপ্ত করেছে STF এর আধিকারিকরা। আরো একবার আপনাদের জানিয়ে দিই যে ক্যানিং এর এই কার্তুজ কাণ্ড, সেই কার্তুজ কাণ্ডে এবার কলকাতার বন্দুকের দোকানের মালিককে তলব করা হয়েছে। আগামীকাল সকাল 10:30টায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করা হয়েছে STF এ। দোকানের শেষ 5 বছরের যে স্টক, সেই স্টক খতিয়ে দেখা হচ্ছে, এবং ইতিমধ্যেই এই দোকানের কিছু রেজিস্টার বাজেয়াপ্ত করেছে STF এর আধিকারিকরা। প্রশ্নটা তো আপনারা ভুল জায়গায় করছেন। প্রশ্নটা তো মুখ্যমন্ত্রীর কাছে করা উচিত। এই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি অর্ডার দিচ্ছি, নির্দেশ দিচ্ছি, সব অবৈধ অস্ত্র, বোমা বারুদ উদ্ধার করতে হবে। পুলিশ কেন পারেনি? তো মুখ্যমন্ত্রী, হোম মিনিস্টার অর্থাৎ নিজেকেই বলুক যে একজন মুখ্যমন্ত্রী বলার পরেও যদি তার পুলিশ না পারে, তাহলে সেই হোম মিনিস্টারে তার নিজের পদে থাকার কোনো যোগ্যতা নেই, সেই পদ ছেড়ে দেওয়া উচিত তার, নচেত পুলিশ তার কথা শুনছে না। বজবজে গুলি বন্দুক বোমার লড়াই হচ্ছে তৃণমূলের দুই গোষ্ঠী, আর জীবনতলাতে রাউন্ডের পর রাউন্ড গুলি বন্দুক উদ্ধার হচ্ছে, কার্তুজ উদ্ধার হচ্ছে। কি গুলি বন্দুকের একটা সংগ্রহালয় তৈরি হলো নাকি তৃণমূলের নেতাদের নেতৃত্বে?
হয় ভাইপো, না হলে ভাইপোর সঙ্গী, না হলে তার সঙ্গী, এবং তারপর তৃণমূলের কে কোথায় কোন গোষ্ঠী। একেবারে পুলিশের সামনে দিনের বেলা প্রকাশ্যে যেভাবে গুলি বন্দুকের লড়াই চলছে তৃণমূলের নিজের মধ্যে, আর তার মজুত করা হচ্ছে, রাজ্যের আইন শৃঙ্খলায় কিছুই নেই, এটা একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে দিনের আলোর মতো। কোনো প্রশ্ন ওঠেনি, আইন শৃঙ্খলা একদম ঠিকঠাক আছে। এগুলো সিপিএম এর সময় ভুলে গেলেন? আরডিএক্স বোঝাই বউবাজারে রাইটার্সের পাশে, লালবাজারের পাশে বাড়ি উড়ে গিয়ে 100 জন হতাহত, ভুলে গেলেন? এখানে তো ওখানে পুলিশ আরডিএক্স উদ্ধার করতে পারে না, বাড়ি উড়ে 100 জন হতাহত হয়। আর এখানে পুলিশ খবর পেলে উদ্ধার করে, অস্ত্র উদ্ধার করে, দুষ্কৃতীকে ধরে। অনেক তফাৎ। কোথাও কিছু সমাজবিরোধী কার্যকলাপ হলে পুলিশ ধরছে, কার্তুজ উদ্ধার হয়েছে, এটাও তো পজিটিভ। কোনো অশুভ শক্তি সেটা ঢোকাতে চেয়েছে, আর সেগুলো পুলিশ ইন্টারসেপ্ট করছে, ধরছে, ব্যবস্থা নিচ্ছে, হচ্ছে তো।